আপনি ওসিপিল এর কথা বললেন, পিসিওএস এর ক্ষেত্রেও তো ওসিপিল কখনো কখনো দেওয়া হয় ট্রিটমেন্টের জন্য, তাই না? এইটা নিয়ে একটা খুব প্রশ্ন করে লোকে, বলে যে আমার পিসিওএস হয়েছে, আমাকে দিচ্ছে একদিকে গর্ভনিরোধক বড়ি, তাহলে হ্যাঁ। ব্যাপারটা তো মিলছে না। গর্ভনিরোধক বড়িতে কি আছে? অলরেডি বললাম, খুব লো ডোজে হরমোন আছে। পিসিওএসটা হচ্ছে কেন? হরমোনের গড়বড়ের জন্য হয়। পিসিওএসে যেটা হয় যে ওভারির মধ্যে আমাদের যে ডিম্বাশয়, মেয়েদের যে ডিম্বাশয় রয়েছে, যার থেকে প্রতি মাসে একটা করে ডিম বেরোয়, তো পিসিওএসে কি হয়, ওই ডিম্বাশয়তে অনেকগুলো ফোড়ার মতো সিস্ট হয়, সেই জন্য এটাকে পলিসিস্টিক ওভারি বলে। এবার এই ফোড়ার মতো যদি সিস্ট হয়ে যায়, তাহলে ডিম্বাণুটা বেরোতে পারছে না, তো ফোড়া হয়ে গেছে, বেরোতে পারছে না। তাহলে একদম। ডিম্বাণু যদি না বেরোয়, এই ডিম্বাণু বেরোনোর ফলেই মেয়েদের পিরিয়ডস হয়, কিংবা যখন মেয়েটার প্রেগনেন্সিও আসবে, তখন ওই ডিম্বাণু বেরিয়েই শুক্রাণুর সঙ্গে মিলন হয়, তবেই হবে। বাচ্চা হবে। তো আলটিমেটলি যদি ডিম্বাণু বেরোতেই না পারে, তাহলে এক তো তার পিরিয়ডসটা অনিয়মিত হয়ে যাবে, দুই প্রেগনেন্সি আসতেও সমস্যা হবে। এবং এর থেকে মনে হয় পিম্পলসের সমস্যাও হয়। হ্যাঁ, এবার আর একটা যেটা হয়, পুরো হরমোনের ব্যালেন্সটা বিগড়ে যায়, যার জন্য যেটা একটা ছেলেদের হরমোন অ্যান্ড্রোজেন, যেটা নর্মালি ছেলেদের শরীরে থাকে, ওটা মেয়েদের শরীরে বেড়ে যায়। এবং সেটা বেড়ে যাওয়ার জন্য মেয়েদের দেখবেন আপনি গোফের লোম রেখা, বেড়ে দাড়ির যায় রেখা, গায়ে। ব্রণ, প্রচুর এই টাইপের জিনিসগুলো হচ্ছে। তো এইটার ট্রিটমেন্টও আমি করব হরমোন দিয়েই, লো ডোজ হরমোন। তো বেসিক্যালি ওটার নাম ওসিপিল হয়ে গেছে, কারণ ওই হরমোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেগনেন্সি আটকাতে ইউজ হয়, কিন্তু তার মানে এটা নয় যে ওটা একমাত্র ইউজ। একটা মেয়ের যদি ফাইব্রয়েড হয়, ফাইব্রয়েড মানে হচ্ছে জরায়ুর টিউমার একটা, একদম। ওইটা কমাতেও ওসিপিলই ইউজ হয়। কোনো আনম্যারিড মেয়ে যখন ধরুন আপনাদের কাছে আসছে, তাদেরকে আপনারা আমার কাছে আসছে না, আমি গাইনিকোলজিস্ট না না নই। না, ধরুন আমি ডক্টরদের কথা বলছি, মানে আপনার তো নিশ্চয়ই গাইনোকোলজিস্ট ফ্রেন্ড আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে তো শোনেন। তো না, সেখানে গাইনির ভিডিও বানানোর এই কারণে উদ্দেশ্য আমি আপনাকে অলরেডি বললাম যে আমার ডাক্তারির দুটো সাবজেক্ট সব থেকে প্রিয় ছিল, হ্যাঁ আপনি বললেন তো মেডিসিন এবং মেডিসিন আর গাইনি। গাইনো। এবং তখন ধরুন কোনো আনম্যারিড মেয়ে, তাকে যদি আপনি সাজেস্ট করেন ওসিপিল তার পিসিওএস এর জন্য, তখন রিয়াকশন কেমন হয় তাদের? যারা এবার এইখানেই ডাক্তারের কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকে এটা করতে পারে, জাস্ট এলো পিসিওএস, একটা ওষুধ লিখে চলে গেল, আরেকজন এক্সপ্লেন করলো যে কেন আমি ওষুধটা দিচ্ছি, ওষুধটা মানে ওটা বললো যে দেখো এটা কিন্তু ওসিপিল নয়, এটা একটা ট্যাবলেট, যেটার একটা ইউজ হচ্ছে প্রেগনেন্সি আটকাতে, একটা ইউজ আপনার পিসিওএস আটকাতে, একটা ইউজ হচ্ছে ফাইব্রয়েড আটকাতে। এইটাকে ওসিপিল লোক বলে, মার্কেট বলে, কারণ ওই ক্ষেত্রেই লোক সব থেকে বেশি ইউজ হয়, কিন্তু এটা ওসিপিল নয়। দিস ইজ এ মেডিসিন যার অনেক রকম ইউজ আছে, তার একটা ইউজ প্রেগনেন্সি আটকানো, একটা ইউজ পিসিওএস আটকানো, একটা ইউজ ফাইব্রয়েড কমানো। আমি এরকম শুনেছি আর কি, যে ধরুন একটি মেয়ে টিনেজার, তার পিসিওএস আছে, ধরা পড়েছে, তার মা রীতিমতো ঝামেলা করছেন ডক্টরের সাথে যে কিছুতেই আমার মেয়েকে এই ওষুধ দেয়া যাবে না, তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না, কেননা লোকে ভুল বুঝবে। কতটা ভয়ঙ্কর এটা আপনিই বলুন। সেই জন্যেই ডক্টর লুজারকে ফলো করতে হবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে, যাতে এই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। মানে আমি এটা যখন জেনেছিলাম, মানে আমার চেনা জানা সার্কেলেই ছিল, আমি পরে কথা বলি, কিন্তু ভাবনাটা কত ভয়ঙ্কর, মানে তার মেয়ের এরকম ধরনের সমস্যা হয়ে রয়েছে, কিন্তু মা মেডিসিন খেতে দিতে রাজি নন, সোশ্যাল একটা ট্যাবুর জন্য। না, সোশ্যাল ট্যাবু না, উনি জানেন না, ওনাকে জানাতে হবে। না, এটাই ওনাকে ব্যাপার। জানানো হয়েছে, তারপরেও উনি রাজি নন। তাহলে সমাজকে জানাতে হবে, সেই জন্যই তো বসে আছি আমি, সমাজকে জানানোর চেষ্টা করছি পিসিওএস কি, ওসিপিল কি। আচ্ছা, পিসিওএস আর পিসিওডি কি ডিফারেন্স? মানে দুটোই কিন্তু মানুষকে বলতে শোনা যায়, পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। পিসিওএস লাস্টে এস আছে, সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে যখন অনেকগুলো সমস্যা একসাথে হচ্ছে, আচ্ছা। যেরকম যেরকম আমি বললাম, পিরিয়ডস অনিয়মিত হয়ে যাচ্ছে, গোফের রেখা, দাড়ির রেখা দেখা যাচ্ছে, ব্রণ দেখা যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, অনেকগুলো সমস্যা একসাথে, সেটা সিনড্রোম। এবার ধরুন কারোর কোনো সমস্যা নেই, শুধুমাত্র সে অন্য কোনো কারণে ইউএসজি করাতে গেছিলো, এবং ইউএসজি করাতে গিয়ে দেখা গেছে তার ওভারির মধ্যে অনেকগুলো এরকম ফোঁড়া আছে, কিন্তু তার কোনো সমস্যা নেই, তার পিরিয়ডস রেগুলার, বাদ বাকি কোনো কোনো প্রবলেম সমস্যা নেই। নেই, তখন সেটাকে আমরা বলছি জাস্ট তার একটা ডিজিজ। পলিসিস্টিক ওভারি রয়েছে, আর কিছু নেই তার বাইরে। তার মানে ডি মানে হচ্ছে ডিজিজ, ডিজিজ, আর এস মানে হচ্ছে সিনড্রোম। ডিজিজ মানে একটাই সমস্যা, তার পলিসিস্টিক ওভারি আছে, সেখানে হয়তো মাইল্ড, হয়তো ওটা পরবর্তীকালে পিসিওএস এ কনভার্ট হয়ে যেতে পারে, ট্রিটমেন্ট না হলে। ট্রিটমেন্ট না হলে, বা হতেও পারে। হ্যাঁ, ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নেই অনেক ক্ষেত্রে, পিসিওডিতে সমস্যা নেই, কেন ওষুধ খেতে যাব। ওভারির মধ্যে সিস্ট হয়েছে, সিস্টগুলো নিয়ে এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, যতক্ষণ না ওই সিস্ট আমার কোনো সমস্যা ক্রিয়েট ওই করছে। ডিম্বাণুকে বেরোতে আটকাচ্ছে।
দুটো সমস্যার কথা আপনি বললেন, তৃতীয় সমস্যা? তৃতীয় সমস্যা আর একটা যেটা খুব কমন আসে, যে বাচ্চা কেন হচ্ছে না। এটা আর একটা খুব বার্নিং সমস্যা, এবং আমাদের দেশে মেয়েদেরকে খুব দোষারোপ করা হয় বাচ্চা না আসার জন্য। আমাদের দেশে তো মানে মেয়েদের ছেলে হবে না মেয়ে দুটোই, হবে দুটোই, তার জন্য দুটোই। দোষারোপ করা হয়। দুটোতেই করা হয়, দুটোই ভুল, মানে দুটোতেই ভুল করে। কারণ বাচ্চা না হওয়ার কারণ 50% মেয়ে 50% ছেলে, 50% মেয়ে 50% ছেলে। মেয়েদের যেরকম একটা কমন কারণ বললাম পিসিওএস, মানে ডিম্বাণু বেরোতে পারছে না। এবার ডিম্বাণু না বেরোতে পারার পিসিওএস ছাড়াও আরও 100টা কারণ আছে, একটা কারণ পিসিওএস, তাহলে এইটা একটা কারণ হতে পারে, ডিম্বাণু বেরোতে পারছে না। কিংবা অনেকের যেটা ডিম্বাণুটা বেরিয়ে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বলে একটা জায়গায়, তো অনেকের ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে, যার ফলে কি হয়, রাস্তাটার মাঝে একটা প্রাচীর চলে এসছে, তারপরে ডিম্বাণুটা এদিক দিয়ে গেল, ওদিক দিয়ে শুক্রাণু এলো, কিন্তু দুজনের মাঝে একটা পাঁচিল ব্লক, তাই মিলনটা হতে পারছে না। তো এটা একটা খুব কমন কারণ। অনেকের ইউটেরাস বা জরায়ুর অ্যাবনর্মালিটি থাকে, যার ফলে স্পার্ম ঢুকে আর রাস্তাটা খুঁজে পায় না যে আমি ডিম্বাণুর কাছে পৌঁছাবো কী করে। সব কিছুরই মোটামুটি ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো করতে হবে। ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কম। এটা তো মানে অনেক সময় যেটা দেখা যায় যে ছেলেরা ডক্টরের কাছে অনেকেই যেতে চান ভুল না। করে। আমরা তো সবসময় বলি অ্যাকচুয়ালি যখন কোনো একটা ইনফার্টিলিটি বলি তো আমরা, যে বাচ্চা একদম, হচ্ছে না, একদম। ইনফার্টিলিটি কিন্তু আমরা কাপেল বলি। সবসময় হাজব্যান্ড ওয়াইফের একসঙ্গে যাওয়া উচিত, এবং টেস্ট কিন্তু আমরা একসঙ্গে করি। মানে একদিকে আমরা মেয়েটার টেস্ট করাই যে তার ডিম্বাণু বেরোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ইউএসজি করিয়ে দেখি যে কোনো, ইউটেরাসে কোনো প্রবলেম আছে কিনা। আর একদিকে আমরা ছেলেটার বীর্যর পরীক্ষা করি, যে বীর্যর পরিমাণ কতটা, তার মধ্যে স্পার্ম কতগুলো স্পার্ম তার মধ্যে নর্মাল, তার মধ্যে কতগুলো স্পার্মের দৌড়ানোর ক্ষমতা রয়েছে, সেটার কত পিএইচ, কোয়ালিটি। ভলিউম, সব কিছু আমরা দেখি, এবং এটা কিন্তু আমরা একসাথে করি, কারণ 50-50 অলমোস্ট, এটা এবং একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে প্রবলেমটা বেরোয় যে মানে সত্যি সত্যি প্রবলেম 50-50 আপনারা দেখতে পান। 50-50, একজন ছেলে হলে পরের জন মেয়ে হবে, পরের জন ছেলে হলে আবার পরের জন মেয়ে। তো একেবারেই এটা শুধুমাত্র মেয়েদের সমস্যা নয় বাচ্চা না হওয়াটা। আর দ্বিতীয় যেটা আমি বলছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে ওটা তো সেই দায়ও। ওটা তো 100% ছেলেদের উপর ডিপেন্ড করছে। এটা তো আপনার মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন, যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বর্ণনা করো, যেখানে আমরা তো পড়েছি, কিন্তু এখনো এখনো আপনার মানে বহু মহিলা আছে, মানে দুর্ভাগ্য এটা, যে তারা হয়তো একটি মেয়ের পর আরেকটি মেয়ে হলে শ্বশুরবাড়িতে মার খান। একদম ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে বাচ্চা হয়, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে বাচ্চা হয়। বাচ্চা দু রকম হতে পারে, ছেলে বা মেয়ে। আমি অন্যান্য ইন্টারসেক্সে যাচ্ছি না, ছেলে আর মেয়ে হতে পারে। ছেলে মানে হচ্ছে XY, মেয়ে মানে হচ্ছে XX, মানে এক্স আর ওয়াই এর মিলনে ছেলে, এক্স আর এক্স এর মিলনে মেয়ে। ডিম্বাণু সবসময় এক্স হয়, শুক্রাণুটা মানে ছেলেদের থেকে যে স্পার্মটা আসে সেটা এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। ওয়াইটা শুধুমাত্র ছেলেদের কাছেই থাকে। ছেলেদের কাছেই থাকে, তার মানে স্বাভাবিক ব্যাপার, যদি ছেলেদের এক্সওয়ালা স্পার্ম যায়, ডিম্বাণু তো সবসময় এক্স, তাহলে মেয়ে তৈরি হবে। ছেলেদের যদি ওয়াইওয়ালা স্পার্ম যায়, তাহলে এক্স ওয়াই মিলে ছেলে হবে। তাহলে এখানে মেয়েদের কোনো ভূমিকাই নেই, রোলই নেই, পুরোটাই ছেলেদের ওপর ডিপেন্ড করছে। এবার ছেলেদের ওপরও ডিপেন্ড করছে না, কোন ভগবানের শুক্রাণু উপর যাবে depend সেটা করছে। কারুর হাতে নেই। একেবারেই। এটা তো গেল আপনার গাইনোকোলজির চ্যাপ্টার, কেননা এটা আপনার একটা ফেভারিট সাবজেক্ট। আর একটা ফেভারিট সাবজেক্ট আপনি বললেন মেডিসিন। ওটা নিয়ে পড়াশোনা করেছি। মেডিসিনের ক্ষেত্রে সেখানে কোন ধরনের এই গ্যাস ছাড়া আর কি কি প্রবলেম প্রচণ্ড বেশি দেখেন? আর এখন তো সব থেকে বেশি আমরা গুলেনবাড়ি যেটা দেখতে পাচ্ছি, এটা ঠিক কি মানে মানুষকে তো ভীষণ মানে ভয় দেখানো হচ্ছে বলেই মনে হচ্ছে আমার। না, ভয় দেখানো হচ্ছে না, গুলেনবাড়ি একটা ভয়ঙ্কর অসুখ প্রথম কথা। কিন্তু এই যে আপনারও হয়ে যেতে পারে, এই ব্যাপারটা কি সত্যি? মানে মানে যখন তখন যে যার তার হয়ে যেতে পারে? হতেই পারে, যার তার যখন তখন হতে পারে, যে কোনো কারুর হতে পারে, তবে রেয়ারলি হতে পারে, খুব চান্স কম। তবে হতে পারে না তা নয়, হতেই পারে, কারণ আমরা জানি না কার হবে। এবং গুলেনবাড়ি কিন্তু কোনো নতুন অসুখ নয়। আমার পরীক্ষাতে গুলেনবাড়ি আমার মানে প্র্যাকটিক্যালি আমাদের একটা লং কেস বলে, মেডিসিনের লং কেস আসে, যেটার ওপর বেশি পরীক্ষা হয়, মানে অনেক ক্রস কোশ্চেন, মানে একটা পেশেন্ট, আপনাকে একজন পেশেন্টকে দেওয়া হয় এবং কিছু জানেন না আপনি, পুরো আপনাকে তার ইতিহাস নিয়ে সব। তো আমার গুলেনবাড়ি ছিল। আচ্ছা। তো গুলেনবাড়ি এমনিতে আমি গুলেনবাড়ি এই যে সিনড্রোম, এটা নিয়ে আমি 1 মাস আগে আজকে ভিডিও বানিয়েছি, নভেম্বরে। আচ্ছা, যবে থেকে মানে সবে না না, তখন কেউ শুরু জানেই না, হওয়ার আমি আগেই? এমনি আচ্ছা। বানিয়েছিলাম। আমার আমি মনে হয় প্রথম রোগটা সম্বন্ধে ওই একজন লেখিকা তার হয়েছিল, নামটা আমি বলছি না এখানে, ওনার হয়েছিল, তখন উনি সোশ্যাল মিডিয়ায় পুরো ডিটেলটা আপডেট করেছিলেন, তখন জানতে পেরেছিলাম। অনেক দিন হয়ে গেল সেটা, তারপরে কিন্তু আর খুব একটা সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গাতেই দেখিনি। গুলেনবাড়ি খুব কমন অসুখ, এবং আমার
যেহেতু আমি জীবনে পরীক্ষা দিয়েছি এটাকে নিয়ে 100 নম্বরের শুধু একটা 100 নাম্বার দিয়েছি পরীক্ষা এটার ওপর, সেজন্য আমি তো আরও বেশি এই টপিকটা আমার মানে খুব ভালো চেনা চেনা topic। টপিক। তো রোগটা খুব ভয়ঙ্কর ডেফিনেটলি, এবং রোগটা খুব আনসার্টেন। কারণ এই ধরুন আমি একটা কিছু খেলাম, খেয়ে আমার শরীরের মধ্যে কোনো একটা ভাইরাস ঢুকলো, অনেক সময় হয়, কিংবা আপনার সর্দি কাশি হলো, ঠান্ডা লাগলো, আপনার শরীরে কোনো একটা ভাইরাস ঢুকেছে। হ্যাঁ, তো সবসময় ভাইরাসের না কোনো ওষুধ সেরকম মার্কেটে নেই। আপনি যেগুলো খান সেগুলো অ্যান্টিবায়োটিক, ওগুলো একদম, ব্যাকটেরিয়ার একদম। এগেনস্টে লড়াই করে। ওগুলো আপনাকে জ্বর টর হলে দেন, অনেকটা আপনি খান কারণ মনের শান্তির জন্য। অ্যান্টিভাইরাল খুবই কম রয়েছে। অ্যান্টিভাইরাল খুবই কম, ইউজও করি না আমরা খুব একটা। তো সবই অ্যান্টিবায়োটিক। তো বেসিক্যালি ভাইরাসের এগেনস্টে লড়াই করে আমাদের শরীর নিজেই, কাউকে দরকার হয় না। আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের লড়াই করে। ইমিউনিটি সিস্টেম একটা জিনিস তৈরি করে যেটাকে বলে অ্যান্টিবডি। ওটা প্রোটিন দিয়ে তৈরি হয়। ওই অ্যান্টিবডিগুলো ভাইরাসকে গিয়ে মেরে দেয়। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত, গল্পটার রীতি যদি এখানেই হতো, তাহলে ব্যাপারটা ভালো হতো। কিন্তু ওটা ছোট গল্পের মতো হয়ে যায়। হঠাৎ করে যে কোনো মোড় নিতে পারে। অ্যান্টিবডিগুলো মনে করে, মানে অ্যান্টিবডি, মানে ধরুন আপনার পেট খারাপ হয়েছে, একটা ভাইরাস ঢুকেছে পেটে, অ্যান্টিবডি তৈরি হয়েছে, ভাইরাসটাকে মেরে দিয়েছে। এবার অ্যান্টিবডি মনে করছে এই গল্পটা এখানে ভাল লাগছে না, এত খাটলাম, এবার এইটুকু কাজ আমার ভাইরাসকে মেরে, না কাউকে মারতে হবে। হঠাৎ করে ওর চোখ পড়ে গিয়ে আমাদের নার্ভের ওপর বেশ কিছু জিনিস রয়েছে। হঠাৎ করে ওর মনে হয় এগুলোও ভাইরাস, আরে ওগুলো নয় ভাইরাস, কিন্তু ওটা ওকে বোঝানোর লোক ওখানে নেই। ওর মনে হয় এগুলোও সব ভাইরাস, গিয়ে ওইগুলোকে পরপর মারতে শুরু করে। তো আপনার নার্ভ ধ্বংস হতে শুরু হয়ে যায়। পায়ে শুরু হয় প্রথমে, তারপরে উপর দিকে উঠতে থাকে। মানে পুরো বডি আস্তে আস্তে অবশ হতে শুরু প্রথমে পা করবে। থেকে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে পুরো বডি কাজ করা বন্ধ করে দেবে। এবং আমাদের তো সব কিছু নার্ভ কন্ট্রোল করছে। এই যে আপনি বসে একদম, আছেন, আপনি দেখছেন, একদম। শুনছেন, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সব কিছু নার্ভ করছে। মানে তার মানে সবকিছু স্টপ হয়ে যেতে পারে। নার্ভ গিয়ে আলটিমেটলি যদি আপনার এই যে শ্বাস প্রশ্বাস নেওয়াটাকে বন্ধ করে দেয়, কারণ যে নার্ভটা শ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছে আপনাকে, যদি সেই নার্ভটা ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন না, আপনি ভেন্টিলেটরে চলে যাবেন। তারপরে